নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায়ে যে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তার কারণ আমার পঞ্চম অধ্যায় কিন্তু তোমাদের সকল বিষয়গুলো পরপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করা আমার হয়ে গেছে। তাই এবার তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা, সেটাই আজকে আমি করব। তাহলে সম্ভাব্য প্রশ্ন উত্তর কি ধরনের, মানে প্রশ্নমান 1, প্রশ্নমান 2, প্রশ্নমান 3, প্রশ্নমান 4, এই 1, 2, 3, 4 নয় 5, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কিভাবে তোমরা লিখবে সবই তোমাদের আমি দিয়ে দেবো। প্রশ্নগুলো আলোচনা করে দেবো, তারপর ভিডিওর শেষে তোমরা উত্তরগুলোতেও পজ করে লিখে নেবে। ছবি দেওয়া থাকবে আমার খাতায়, ভালো করে তোমাদের লিখে আমি দিয়েছি, সেগুলোকে তোমরা খাতায় লিখে নেবে। তারপর তো অবশ্যই পড়তে হবে, তাহলেই তো পারবে। তো আমি আমার প্রশ্ন আলোচনা শুরু করছি। পঞ্চম অধ্যায় সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে। প্রথম আলোচনা করব প্রশ্নমান 1। 1 নম্বরের প্রশ্ন কিন্তু আমি মানে প্রশ্নের আকারে দিয়েছি তোমাদের, কিন্তু এগুলো আবারও বলছি তোমাদের কিন্তু শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে, তোমাদের ঠিক ভুল হিসাবেও আসতে পারে, বা 3টে অপশন দিয়ে দিল, এর মধ্যে কোনটা উত্তর হবে সেটা লেখো, এগুলো সবই কিন্তু আসতে পারে। এবার তোমরা প্রশ্নের আকারে পড়ো, যেটা আসবে সেটাকে তোমরা পারবে। প্রশ্নের আকারে পড়লেই তোমরা সবগুলোই এগুলো করতে পারবে। তো প্রথম হচ্ছে প্রশ্নমান 1 নম্বরের সম্ভাব্য প্রশ্ন। কোন মুঘল সম্রাট তৈমুরীয় নীতি ভেঙেছিলেন? সারাত-ই-আজম কে নির্মাণ করেন? বীরবলের প্রকৃত নাম কি ছিল? দহশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন এবং কবে? এক্ষেত্রে আমি বলি দুটো করে আমি প্রশ্ন ভাগ করে দিয়েছি। কেন? যদি 2 নম্বরের আসে তাহলে দুটো উত্তর লিখবে, একটা আসলে একটাই প্রশ্ন আসলে একটা লিখবে। আমি একেবারে দিয়ে দিয়েছি আর কি। যেমন কে প্রবর্তন করেন শুধু আসলে 1 নম্বরের আসবে, আর যদি কে প্রবর্তন করেন কবে তবে কিন্তু 2 নম্বরের আসতে পারে। তো আমি একসঙ্গেই তোমাদের দিয়ে দিয়েছি, উত্তরগুলো লিখে নিও। রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কবে হয়েছিল? এক্ষেত্রেও কিন্তু একই রকম। জিজিয়া করে পুনঃপ্রবর্তন করেন কোন মুঘল সম্রাট? জিজিয়া করের পুনঃপ্রবর্তন মানে পুনরায় সেই জিজিয়া করকে চালু করেছিলেন কোন মুঘল সম্রাট? কোন মুঘল সম্রাটের রাজত্বকালে 12 ভূঁইয়ারা বিদ্রোহী হয়ে ওঠে? কে বিজাপুর ও গোলকুন্ডা দখল করেন? চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ঘরঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সবই কিন্তু দেখো কবে কাদের মধ্যে আমি দিয়েছি, কারণ এগুলো 2 নম্বরের প্রশ্নও কিন্তু আসলে তোমরা লিখবে। আর যদি কবে হয়েছিল বলে তাহলে 1 নম্বরের টুকুই লিখবে কিন্তু। বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পাট্টা কি? এটা কিন্তু 2 নম্বরেও আসতে পারে, আবার 1 নম্বরেও আসতে পারে। পাট্টা কি? 2 নম্বরের আসলে ছোট করে লিখবে, 1 নম্বরের আসলে মোটামুটি পুরোটা লিখবে। কবুলিয়ত কি? পরের প্রশ্ন আর কি। মনসব কি? জায়গির কি? হানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? আদিল শাহের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? কার আমলে মোগলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায়? আবুল ফজল কে ছিলেন? জাপ্তি কি? ঔরঙ্গজেব কাকে স্বাধীন রাজা বলে মেনে নেন? দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়? এই রকম কয়েকটি প্রশ্ন আমি তোমাদের 1 নম্বরের জন্য দিয়ে দিলাম। এছাড়াও তো আমার ভিডিওগুলো তোমরা দেখলে সেখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে। এগুলো হচ্ছে প্রশ্নমান 1 এর জন্য দিয়ে দিলাম। কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 2 নম্বরও দিয়ে আমি দিয়েছি, কেন একসঙ্গে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। এবারে প্রশ্নমান 2 এর ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে? মোগলরা নিজেদের মোগল বলে মনে করত না কেন? 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? এটা 2 নম্বরেও আসতে পারে আর 3 নম্বরেও আসতে পারে। সুলহ-ই-কুল কি? দিন-ই-ইলাহি কি? হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন?
পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করে? এই অধ্যায়টা কিন্তু তোমাদের প্রচুর যুদ্ধর বিষয় আছে, আর যুদ্ধ তাই জন্য কবে কাদের মধ্যে হয়েছিল এই বিষয়টা প্রচুর প্রশ্ন আছে। ভালো করে মন দিয়ে কিন্তু সবকটা পড়ো তোমরা। এবারে প্রশ্নমান 3। প্রশ্নমান 3-এ কি ধরনের প্রশ্ন আসতে পারে? মোগলরা নিজেদের কেন বাদশাহ বলতো? জাতি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। শেরশাহের মানবিক কাজগুলির পরিচয় দাও। আকবরের উল্লেখযোগ্য কাজগুলির বর্ণনা দাও। দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? আবুল ফজল ও আব্দুল কাদির বাদায়ুনি কারা ছিলেন? শাহজাহানাবাদ বাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। দুটোই কিন্তু একই উত্তর হবে। হানুয়ার যুদ্ধ ও ঘরগড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে কে প্রবর্তন করেন? কানুঙ্গ ও কররি কাদের বলা হতো? এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এবার হচ্ছে প্রশ্নমান 5-এ কি ধরনের প্রশ্ন আসতে পারে? শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। মোগল সম্রাট আকবরের রাজপুত রীতি সম্পর্কে আলোচনা করো। 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। এই কয়েকটি হচ্ছে 5 নম্বরের সম্ভাব্য প্রশ্ন। তোমাদের আমি এক্ষেত্রে বলি 2 নাম্বার পর্যন্ত তবু ঠিক আছে, 3 নাম্বার আর 5 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এবং তার উত্তরগুলো খুবই কিন্তু আমি তোমাদেরকে পরিশ্রম করে যতটা সম্ভব তোমাদের মানে ভালো করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ো, সেগুলো কিন্তু লিখলে অবশ্যই পরীক্ষায় তোমরা ভালো নাম্বার পাবে। সেই জন্যই কিন্তু আমার এই পরিশ্রম, যথেষ্ট খেটে পরিশ্রম করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে, ভালো করে পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আর আবারও বলছি যে কোথাও কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হলে আমার কিন্তু ভিডিওতে প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা আছে, সেইটিকে সার্চ করে নিও প্লেলিস্ট থেকে, দিয়ে সেটিকে দেখে ভালো করে বুঝে নিয়ে তারপরে উত্তরটিকে পড়ো, তাহলে কিন্তু মনে থাকবে। না হলে তোমরা কিন্তু ভুলে যেতে পারো, কেন ইতিহাস বিষয়টাই কিন্তু তাই, যত সহজভাবে বুঝে পড়বে তত বেশি মনে থাকবে। তো এখানে আমি পঞ্চম অধ্যায় মানে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আমি এগুলো দিয়ে দিলাম, এবং তোমরা এগুলো ভিডিওটি শেষে তোমরা ভিডিওটি পজ করে নিয়ে খাতাতে সমস্ত উত্তর তোমরা কিন্তু লিখে নিও। এর আগে আমার চতুর্থ অধ্যায় আলোচনা করে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, পঞ্চম অধ্যায় আলোচনা করেও প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিলাম। আশা করি তোমাদের দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন বা পরীক্ষা আছে সেইখানেই তোমরা আশা করি অনেকটা এগুলো পড়লে অনেকটাই তোমাদের সুবিধা হবে, কেন এই চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে প্রচুর ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। আর যারা তোমরা দেখছো তারা তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও কিন্তু এর দ্বারা উপকৃত হবে, কেন আমার তো সবাইকেই তোমাদের ইতিহাস বিষয়টাকে সহজ করে দেওয়াটাই তো মূল উদ্দেশ্য। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।